ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। সো এর আগে বিএডের যে ফার্স্ট সেমিস্টার অনেক আমি সাজেশান দিয়েছিলাম। তো সেখান থেকে অনেকের একটা ডিমান্ড ছিল যে যারা ফোর্থ সেমিস্টার স্টুডেন্ট তারা বলেছিল যে ওদের যদি ফোর্থ সেমিস্টারের কোশ্চেনগুলো দিয়ে রাখি সাজেশান, সেক্ষেত্রে অনেক উপকার হয়। চলো সেই লক্ষ্যে আজকে প্রথম আর কি পেপার, পরপর সমস্ত পেপারই আসবে 1.1.4 1.4.6 যেটা জেন্ডার স্কুল অ্যান্ড সোসাইটি, তোমাদের যে বিষয়টা রয়েছে সেটা সম্পর্কে যা সাজেশান দেবো এগুলোই পড়বে, এগুলোর বাইরে তেমন কিছু পড়ার প্রয়োজন নেই। এবং একটা কথা বলে রাখি, পরপর সমস্ত কিছু দেবো। আর এখন কেউ পিডিএফের জন্য কোনো রকম হোয়াটসঅ্যাপ বা কেউ কিছু করবে না। ভিডিওগুলো মোটামুটি আপলোড হয়ে গেলে তিন চার দিন পর থেকে তোমরা কিন্তু এই পিডিএফগুলো পেয়ে যাবে। সো খুব ন্যূনতম একটা প্রাইসে তোমরা পিডিএফগুলো পেয়ে যাবে। চলো তার আগে বলি যে তোমরা ভিডিওটা দেখে নাও, দেখে পরপর ভিডিওটা দরকার হলে একবার দুবার তিনবার তোমরা দেখো, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো চলো কোশ্চেনগুলো আমরা একবার দেখে নিই যে কী ধরনের কী কোশ্চেন দিয়ে রেখেছি। দেখো, প্রথম কোশ্চেন হচ্ছে, তোমরা জানো যে 2 মার্ক, 5 মার্ক, 10 মার্কের আসে। সো 2 মার্কের প্রথম প্রশ্ন হচ্ছে, লিঙ্গান্তর ও যৌনান্তরের দুটি পার্থক্য লিখুন। মানে মেনশন টু ডিফারেন্স বিটুইন ট্রান্সজেন্ডার অ্যান্ড যেটা ট্রান্সসেক্সুয়ালিজম যেটা আছে, তো দুটো কিন্তু আলাদা। তো সেটার পার্থক্য কী? তো একটা হচ্ছে সংজ্ঞাগত পার্থক্য। তো লিঙ্গান্তর হলো একটি ব্যাপক ধারণা যেখানে একজন ব্যক্তি তার জন্মানো লিঙ্গের বাইরে লিঙ্গ পরিচয় প্রকাশ করেন। পক্ষান্তরে যৌনান্তর হলো একটি অবস্থা যেখানে ব্যক্তি চিকিৎসা বা অস্ত্রোপচারের মাধ্যমে নিজের শারীরিক যৌন বৈশিষ্ট্য পরিবর্তন করে কাঙ্ক্ষিত লিঙ্গ রূপান্তর হয়। তো এটা হচ্ছে ট্রান্সজেন্ডার, যেটা আমরা বলি ট্রান্সজেন্ডার মানে হচ্ছে তোমার মানে বাইরে যেটা লিঙ্গ মানে প্রকাশ করে আলাদাভাবে, হয়তো যেটা মানে এটা একটা ব্যাপক ধারণা যেখানে যে একজন ব্যক্তি জন্মানো লিঙ্গের বাইরে মানে লিঙ্গ পরিচয় প্রকাশ করে, ও যেমন তার উল্টোটা প্রকাশ করে। আর ট্রান্সসেক্সুয়ালিজম হচ্ছে সেটাকে মানে কিসের অস্ত্রোপচারের মাধ্যমে করা হয়। 2 নম্বর হচ্ছে পয়েন্ট হচ্ছে চিকিৎসাগত নির্ভরতা, যে লিঙ্গান্তর ব্যক্তিরা অস্ত্রোপচার না করেও সামাজিক মানে রূপান্তরে বেঁচে থাকতে পারেন, কিন্তু যৌনান্তর ব্যক্তিরা সাধারণ হরমোন বা থেরাপি বা জেন্ডার অ্যাফার্মিং সার্জারি গ্রহণ করেন। তো এই একটা ব্যাপার, খুব সহজ জিনিস। নেক্সট চলে আসছে আমরা হচ্ছে 2 নম্বর প্রশ্ন 2 মার্কের, যে লিঙ্গ বৈষম্য মানে যে কোশ্চেনগুলো এগুলো কিন্তু একবার তোমরা দেখে নেবে, আশা করি কিন্তু সমস্ত কিছু 2 মার্কে তোমরা এখান থেকে কমন পাবে। তো লিঙ্গ বৈষম্য দুটির কারণ মানে মানে উল্লেখ করুন, লিঙ্গ বৈষম্য কেন কারণ হতে পারে। লিঙ্গ বৈষম্য বলতে এখানে কিন্তু জেন্ডার ডিসক্রিমিনেশন যেটা আছে সেটাকে বলা হচ্ছে। তো এখানে কারণ কি হতে পারে? এক হচ্ছে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থা, যে সমাজে পুরুষ শাসিত দৃষ্টিভঙ্গি এবং পুরুষকে প্রধান এবং নারীকে দ্বিতীয় সারির ভাবার সামাজিক যে মানসিকতা, সেটার জন্য আর কি এই যে লিঙ্গ বৈষম্যটা তৈরি হয়েছে। আর 2 নম্বর হচ্ছে সামাজিক কুসংস্কার এবং সচেতনতার অভাব, শিক্ষার অভাব এবং প্রাচীন প্রথা যা মেয়েদের শুধুমাত্র গৃহস্থালী কাজের মনোযোগী মানে উপযোগী করে মনে করা হয়। তো এটার জন্য আর কি সমাজে একটা লিঙ্গ যে ডিসক্রিমিনেশন, জেন্ডার ডিসক্রিমিনেশন সেটা তৈরি হয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, যে বাংলা ভাষা ও সাহিত্যে রাজা মানে রামমোহনের অবদান কী। এটা 2 মার্কের প্রশ্ন, তাই 2 মার্কের প্রশ্ন 2 মার্কের মতন করে লিখতে হবে। কি এক, সেটা হচ্ছে বাংলা গদ্যের বিকাশ। রাজা রামমোহন রায় বাংলা গদ্য সাহিত্যকে যুক্তিপূর্ণ ও ব্যাকরণসম্মত রূপ দিয়ে এর বিকশিত রূপদানে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। আর নাম্বার 2 হচ্ছে সংবাদপত্র ব্যাকরণ। তিনি প্রথম বাংলা ব্যাকরণ, গৌড়ীয় ব্যাকরণ রচনা করেন এবং সংবাদ কৌমুদী নামক পত্রিকার মাধ্যমে মুক্ত চিন্তার বিকাশ ঘটান। চলো 4 নম্বর কোশ্চেন, যে পরিবারের দুটি কাজ লিখুন। মানে রাইট টু ফাংশনস অফ ফ্যামিলি। সামাজিকীকরণ মানে সোশ্যালাইজেশন যেটাকে বলা হয়, তাহলে শিশুকে সমাজের নীতি, প্রথা, মূল্যবোধ এবং সংস্কৃতি শিক্ষা দেওয়া। 2 নম্বর হচ্ছে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ। পরিবারের সদস্যদের জৈবিক, আবেগগত এবং অর্থনৈতিক নিরাপত্তা প্রদান করা, এটা হচ্ছে পরিবারের কাজ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে লিঙ্গ পরিচয়ের পরিবারের ভূমিকা কী। পরিবারই প্রথম সামাজিক প্রতিষ্ঠান। খেলনা নির্বাচন, যেমন ছেলেকে মানে গাড়ি, মেয়েদেরকে পুতুল দেওয়া, পোশাক নির্বাচন এবং কাজের বন্টনের মাধ্যমে পরিবার শিশুকাল থেকেই শিশু বা মেয়ে হিসেবে সামাজিক আচরণ বা লিঙ্গ পরিচয় গঠন করে দেয়, এটা পরিবারই করে দেয়। তারপর হচ্ছে NCF 2005 ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক, যেটা সাপেক্ষে লিঙ্গ প্রসঙ্গ সম্পর্কিত দুটি পরামর্শ উল্লেখ করুন। পাঠ্যপুস্তকের সমতা। পাঠ্যপুস্তকের ছবি মানে ভাষা, ছবি, উদাহরণে লিঙ্গ বৈষম্য দূর করে নারী পুরুষের সমান অধিকার নিশ্চিত করা। আর 2 নম্বর কি, সেটা হচ্ছে সুরক্ষিত পরিবেশ। বিদ্যালয় মেয়েদের জন্য সুরক্ষিত পরিবেশ ও আলাদা শৌচাগারের ব্যবস্থা করা, যাতে
কি ঝরে পড়ার মানে ঝরে পড়া ঠিক না, মানে স্কুল ছুট যেটা বলতে পারে, ড্রপ আউটের হার কমে। এটা হচ্ছে লিঙ্গ বৈষম্য সম্পর্কে দুটি পরামর্শ কার, এনসিএফ এর। পরের প্রশ্ন 2 মার্কের, যে প্রাক্ষবিক দ্বন্দ্ব বলতে কি বোঝায়? তো প্রাক্ষবিক দ্বন্দ্ব বলতে কি বোঝায় না, তো মানুষ যখন মানুষের অন্তরে দুটি বিপরীতমুখী আবেগ বা চাহিদা সৃষ্টি হয় এবং কোনটা গ্রহণ করবে তা ঠিক করতে পারে না, না পেরে কী হয়, মানসিকভাবে বিপর্যস্ত হয়, তাকে প্রাক্ষবিক দ্বন্দ্ব বলা হয়, মানে ইমোশনাল কনফ্লিক্ট তৈরি হচ্ছে যেটা। যেমন হচ্ছে উদাহরণ, ক্যারিয়ার গঠন করবে নাকি পরিবারের ইচ্ছায় বিবাহ করবে, এইগুলো নিয়ে মানসিক যে দ্বিধাটাকে হচ্ছে প্রাক্ষবিক দ্বন্দ্ব। স্বামী বিবেকানন্দ রচিত মানে দৃষ্টিভঙ্গি অনুসারে শিক্ষা দুটি মুখ্য উদ্দেশ্য বিবৃত করুন। মানে স্বামী বিবেকানন্দ দৃষ্টিভঙ্গি অনুসারে কেমন, মানুষ তৈরি হয় অর্থাৎ ম্যান মেকিং। শিক্ষার মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থী চরিত্র গঠন করা এবং তাকে স্বাবলম্বী মানুষ হিসেবে গড়ে তোলা। আর 2 নম্বর কি, পূর্ণতার আত্মপ্রকাশ। মানুষ এর ভেতরে যে দিব্য সম্ভাবনা যা পূর্ণতা আগে থেকেই বিরাজমান, তাকে বিকশিত করাই শিক্ষা। তো এইগুলো তোমাদের পরীক্ষায় দেখবে 2 মার্কের, এগুলো থেকে কমন আসবে, এর বাইরে কোনো কমন আসে না, কারণ ফার্স্ট সেমিস্টারে যেগুলো দিয়েছিলাম সেগুলো থেকে আসে। আশা করি তোমাদের একটা অভিজ্ঞতা রয়েছে, এগুলো পড়ে তোমাদের জানো যে খুব বেশি বাইরের কোশ্চেন আসে না, বিগত প্রশ্নগুলো আসে, আর যেগুলো একটু বাছাই করে আর কি দিতে হয় সেভাবেই তোমাদেরকে করে দেওয়া আছে। সো বলি যে তোমরা অবশ্যই ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে আর লাইক কমেন্ট করতে ভুলবে না। আর এরকম পরবর্তী বিএড রিলেটেড আরও ভিডিও আসবে, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, যে কোনো দুটি যৌনতা সূচক অবাঞ্ছিত আচরণ হচ্ছে একটা যৌন হয়রানি, মানে হচ্ছে সম্মতি ছাড়া কারোর প্রতি অযাচিত ইঙ্গিত, উক্তি ও অনিচ্ছাকৃত স্পর্শ করা, এটা হচ্ছে একটা যৌন হয়রানি, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্ট। আর 2 হচ্ছে পর্নোগ্রাফি বা বিকৃতি প্রদর্শন, জনসম্মুখে বা সামাজিক মাধ্যমে অনিচ্ছা সত্ত্বেও যৌন উদ্দীপক দৃশ্য বা কন্টেন্ট প্রদর্শন করা। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বন্দ্বের প্রাক্ষবিক উৎস হিসেবে উদ্বেগ কী? ভবিষ্যতের অনিশ্চয়তা বা কোনো ব্যর্থতার ভয় থেকে তৈরি হওয়া উদ্বেগ, মানে যেটা অ্যাংজাইটি, ব্যক্তির মনে তীব্র মানসিক টানাপোড়েন সৃষ্টি করে। এই উদ্বেগ মানুষের চিন্তা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাধাগ্রস্ত করে, প্রাক্ষবিক দ্বন্দ্ব বা মানসিক সংঘাত তৈরি করে। তো এইভাবে কী হয়, মানে দ্বন্দ্বের প্রাক্ষবিক যেটা হয় সেটা তার উৎস এটাই। চলো নেক্সট প্রশ্ন কি রয়েছে, যে লিঙ্গ পক্ষপাত, মানে পক্ষপাত বলতে কি বোঝে, যেটাকে আর কি মনে হয় বায়াস সৃষ্টি করা হয়। বায়াস মানে হচ্ছে এক কথায় একজনকে মানে একটা লিঙ্গের মানুষকে ছাড়া আর একটা লিঙ্গের মানুষকে, আরও 2 পক্ষের ভিতরে যদি মানে বিবেচনা করা হয়, সেক্ষেত্রে অন্য একটা লিঙ্গকে কী হয়, অধিক গুরুত্ব দেয়, এটা হচ্ছে বায়াস সৃষ্টি করা। কেমন, কোনো যৌক্তিক ছাড়া মানে কেবল লিঙ্গের ভিত্তিতে, যেমন পুরুষ বা নারীর হওয়ার কারণে কোনো ব্যক্তির প্রতি অনুকূল এবং অন্যজনের প্রতি প্রতিকূল বা বৈষম্যমূলক আচরণ করাকে হচ্ছে জেন্ডার বায়াস বলা হয়, যেটাকে বলা লিঙ্গ পক্ষপাত। পরের কোশ্চেন হচ্ছে কি, লিঙ্গ বৈষম্য বলতে কি বোঝায়? তো জৈবিক বা সামাজিক লিঙ্গের উপর ভিত্তি করে কোনো ব্যক্তির অগ্রাধিকার, সুযোগ, মর্যাদা বা স্বাধীনতা থেকে তাকে বঞ্চিত করা এবং অসম সুবিধা প্রদান করা হচ্ছে লিঙ্গ বৈষম্য। পরের কোশ্চেন হচ্ছে, বায়াসের সঙ্গে বৈষম্য এটুকু পার্থক্য। তারপর চলে আসছি হচ্ছে পরবর্তী প্রশ্ন, যে যৌন হয়রানিকে সংজ্ঞায়িত করুন। মানে যৌন হয়রানি জিনিসটা কী? তো সেই কর্মক্ষেত্র, শিক্ষা প্রতিষ্ঠান বা পাবলিক স্থানে ব্যক্তির মানে হচ্ছে কি, যে অনিচ্ছা সত্ত্বেও কোনো যে কোনো ধরনের মানে যৌন আর কি মূলক উক্তি, মানে ইঙ্গিত, উক্তি, শারীরিক স্পর্শ আর কি আছে, এগুলোকে কী করা হয়, স্পর্শ বা আচরণ বা ব্যক্তির আত্মমর্যাদা ক্ষুণ্ণ করে এমন একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি করে, তাকে যৌন হয়রানি বলে। যৌন হয়রানিটা বাংলা লিখলে তোমরা নিজের ভাষায় লিখতে পারবে, মানে এমন একটা স্থান, যে কোনো স্থানে এমন একটা আচরণ করা যেখানে কাউকে হয়তো কোনো খারাপ ইঙ্গিত দেওয়া, কোনো যৌনমূলক ইঙ্গিত দেওয়া, কোনো খারাপ উক্তি করা, কারো শারীরিক স্পর্শ করা বা আচরণ করা, এবং যেটার ফলে একটা অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি হবে, সেটা হচ্ছে যৌন হয়রানি। পরের প্রশ্ন হচ্ছে, দৈহিক ভাবমূর্তি বলতে কি বোঝায়? দৈহিক ভাবমূর্তি হলো একজন ব্যক্তি নিজের শারীরিক গঠন, চেহারা এবং সৌন্দর্য সম্পর্কে মনে মনে কী ধারণা বা অনুভূতির পোষণ করেন। এটি ইতিবাচক, নিজের শরীর নিয়ে সন্তুষ্ট বা নেতিবাচক হতে পারে, এটা হচ্ছে দৈহিক ভাবমূর্তি। লিঙ্গ অচল অধ্যাস বলতে কি বোঝায়? বলতে আপনি কি বোঝেন? তাহলে সমাজ কর্তৃক পুরুষ ও নারীর নির্দিষ্ট ভূমিকা, আচরণ বা বৈশিষ্ট্য সম্পর্কে নির্ধারিত একপেশে ও অপরিবর্তনশীল দৃষ্টিভঙ্গিকে লিঙ্গ ও অচল অধ্যাস বলা হয়। এটা কেমন, যেমন ছেলেরা কান্নাকাটি না করে না, মেয়েরা অঙ্কে কাঁচা, এগুলো হচ্ছে এই মানে এর ভিতরে পড়ছে। পরের কোশ্চেন হচ্ছে, লিঙ্গসূচক আদর্শ আচরণ কি? একটি নির্দিষ্ট সমাজে
পুরুষ বা নারী হিসেবে ব্যক্তির কাছ থেকে যে সমস্ত আচরণ, প্রথা বা নিয়ম আশা করা যায় তাকে বলা হয় লিঙ্গসূচক আদর্শ আচরণ। পরের কোশ্চেন হচ্ছে 17 নম্বর, সেক্স ও লিঙ্গের মধ্যে দুটি পার্থক্য লিখুন। সেক্স কি? সেক্স হলো একটি জৈবিক বা প্রাকৃতিক ধারণা, যেমন হরমোন বা অঙ্গ সংস্থান। আর লিঙ্গ হলো একটি সামাজিক বা সাংস্কৃতিক ধারণা। পরবর্তী পয়েন্টে কি আছে? পরিবর্তনশীলতা। সেক্স সর্বজনীন এবং সাধারণত অপরিবর্তনশীল, কিন্তু লিঙ্গ স্থান, কাল এবং সমাজভেদে পরিবর্তনশীল। পরের প্রশ্ন হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন কাকে বলে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো যে সামাজিক প্রক্রিয়ার মাধ্যমে একজন শিশু সমাজের নিয়মকানুন, মূল্যবোধ, রীতিনীতি এবং সংস্কৃতি শেখে এবং সমাজের একজন সক্রিয় সদস্য হিসেবে নিজেকে গড়ে তোলে, তাকে সামাজিকীকরণ বলা হয়। নারীর ক্ষমতায়ন কাকে বলা হয়? যে প্রক্রিয়ার মাধ্যমে নারীরা তাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ব্যক্তিগত সিদ্ধান্তে নিজে নেওয়ার ক্ষমতা অর্জন করে এবং সমাজে পুরুষের সমকক্ষ স্থান ও সুযোগ নিশ্চিত করতে পারে, তাকে নারীর ক্ষমতায়ন বলা হয়। নারীবাদী দৃষ্টিভঙ্গির প্রধান লক্ষ্য কী? পুরুষতান্ত্রিক শাসন ও শোষণের শেকল ভেঙে সমাজে নারী পুরুষের সমান অধিকার, সমান সুযোগ, স্বায়ত্তশাসন এবং সমতা প্রতিষ্ঠা করা হচ্ছে নারীবাদী দৃষ্টিভঙ্গির মূল লক্ষ্য। তারপর হচ্ছে গ্রুপ বি সংক্ষিপ্ত যেগুলো প্রশ্ন আর কি আছে 5 মার্কের, সেগুলোর মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দিয়েছে, তোমরা এগুলো পড়বে, এগুলো বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই। তো সমাজ সংস্কারক হিসেবে বেগম রোকেয়ার অবদান বর্ণনা করুন। সো কি যেভাবে যতটুকু আছে এইটুকু লিখবে, এইটুকু লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। অনেকে মনে হতে পারে যে স্যার খুবই ছোটো উত্তরটা দেওয়া রয়েছে। দেখো পরীক্ষাতে কিন্তু অনেক সময় বড় প্রশ্ন তোমরা লিখে আসতে পারো না, ভালো করে দেখবে যে সময় কিন্তু পাও না। সুতরাং তোমরা নিজেরা যদি ছোটো করে প্রশ্নটা করে রাখো, উত্তরটা রেডি রাখো এবং ছোটস্থ করে রাখো, সেক্ষেত্রে কিন্তু তোমরা অনায়াসে করে আসতে পারবে। আর তার থেকে বড় কথা হচ্ছে এই প্রশ্নের কিন্তু এই পয়েন্টগুলো মনে রাখবে, পয়েন্টগুলো স্যাররা দেখে কিন্তু নাম্বারটা দেয়, পয়েন্টগুলো মনে রেখে মোটামুটি একটা লিখে দিয়ে আসবে এবং ভিতরে চাইলে আরও কিছু তোমরা বাড়িয়ে দিতে পারো। চলো, বেগম রোকেয়ার কী অবদান, ভূমিকা দেবে। ঊনবিংশ ও বিংশ শতাব্দীর শুরুতে অনগ্রসর মুসলিম নারী সমাজকে শিক্ষার আলোকিত করতে এবং সমাজ সংস্কারে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, যার পুরো নাম হচ্ছে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। প্রধান অবদানসমূহ কি? নারী শিক্ষার প্রসার। 1909 সালে তিনি ভাগলপুরে এবং পরবর্তীতে 1911 সালে কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি বাড়ি বাড়ি ঘুরে অভিভাবককে বুঝিয়ে মেয়েদের স্কুলে আনতেন। তার কী আছে? আঞ্জুমানে খাওয়াতিনে ইসলাম, যেটা তিনি কী করেছিলেন? 1916 সালে তিনি এই মুসলিম মহিলা সমিতি গঠন করেন। এটি দুস্থ গরিব নারীদের আর্থিক স্বাবলম্বিতা, হস্তশিল্প প্রশিক্ষণ এবং আইনি সহায়তা প্রদান করত। কুসংস্কার এবং অবরোধ প্রথার বিরুদ্ধে লড়াই। তৎকালীন সমাজে কঠোর অবরোধ প্রথা নারীদের ঘরে বন্দি রাখত, নারীদেরকে একদম অবরোধ করে রাখতো। কেমন? নারীদেরকে তেমন স্বাধীনতা দেওয়া হতো না, ঘরে বন্দি করে রাখতো। তিনি তার লেখার মাধ্যমে এই অন্ধ প্রথা ও পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি তীব্র বিরোধিতা করেন। সাহিত্যিক অবদান: সুলতানার স্বপ্ন অর্থাৎ সুলতানাস ড্রিম, মতিচুর, তারপর কি পদ্মরাগ ইত্যাদি রচনার মাধ্যমে তিনি এক বৈষম্যহীন সমাজ গঠন ও নারীর ক্ষমতার কথা প্রচার করেন। কে? এ সাখাওয়াত হোসেন। উপসংহারে কী লিখবে? বেগম রোকেয়া ছিলেন নারী মুক্তির অগ্রদূত। তিনি শিক্ষার মাধ্যমে নারীকে নিজের পায়ে দাঁড়ানোর দিক নির্দেশনা দিয়েছিলেন। তো এইটুকু লিখলে কিন্তু তোমরা 5 মার্ক অবশ্যই পাবে, চাইলে 2-1টা ভিতরে কয়েকটা লাইন তোমরা অ্যাড করে দিতে পারো। তো যাই হোক, এভাবে লিখবে। পরবর্তী প্রশ্ন 5 মার্কের, যে ভারতের নারী ক্ষমতায়নের সমস্যাগুলো সংক্ষেপে লিখুন। কী কী সমস্যা ভারতের নারী ক্ষমতায়নের? ভূমিকা কি? আইনি সুরক্ষা ও বিভিন্ন সরকারি পরিকল্পনা সত্ত্বেও ভারতের নারী ক্ষমতায়নের পথ মসৃণ নয়। কী কী সমস্যা রয়েছে? পিতৃতান্ত্রিক মনোভাব, যে সামাজিক মানসিকতা এবং পুরুষতান্ত্রিক ব্যাপার যেটা রয়েছে, জাস্ট পয়েন্টগুলো কয়েকটা বলছি। আর কি আছে? শিক্ষার অভাব এবং অশিক্ষা রয়েছে, তো এটাও নিজেরা বানিয়ে লিখতে পারবে, অশিক্ষা রয়েছে ভারতে। আর কি? অর্থনৈতিক নির্ভরশীলতা, অর্থনৈতিক স্বাবলম্বী না হওয়া নারীরা কী আছে? পুরুষের উপর নির্ভরশীল থাকে। এই জন্য একটা কী হয়েছে যে তাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমিয়ে দেয়। তো বর্তমানে জানো যে বেশিরভাগ আমাদের সমাজে কী হয়, যে নারীরা পুরুষের উপর নির্ভরশীল। তো এটার জন্য একটা ক্ষমতায়ন সম্ভব হচ্ছে না। আর কি? নিরাপত্তাহীনতা, হিংসা, পারিবারিক হিংসা, যৌতুক প্রথা, যৌন নির্যাতন এবং গণপরিবহন বা কার্যক্ষেত্রে নিরাপত্তাহীনতা নারীর মুক্ত বিচারণকে বাধাগ্রস্ত করে। আর কি রয়েছে? আর রয়েছে স্বাস্থ্য এবং পুষ্টিহীনতা। নারী আর কি আছে? নারী এবং বালিকাদের
মানে স্বাস্থ্য সচেতনতার অভাব এবং পুষ্টিকর খাদ্যের অসম যে বন্টন তাদের স্বাস্থ্যের মানে শারীরিক ক্ষমতায়নকে ব্যাহত করেছে। তো এই পয়েন্টগুলো তোমরা কিন্তু উল্লেখ করলে আশা করি পেয়ে যাবে। চলো পরবর্তী কী আছে, 3 নম্বর প্রশ্ন, যে পাঠ্যপুস্তক মানে বিদ্যালয় পাঠ্যক্রমে লিঙ্গ বৈষম্যের বিভিন্ন দিকগুলি সংক্ষেপে আলোচনা করুন। সেখানে কি আছে, যে ভূমিকা দিবে যে বিদ্যালয়ে পাঠ্যপুস্তক বা পরোক্ষভাবে শিক্ষার্থীর মনে সামাজিক আদর্শ তৈরি করে, কিন্তু অনেক ক্ষেত্রে পাঠ্যপুস্তকে মানে সূক্ষ্ম লিঙ্গ বৈষম্য দেখা যায়। ভাষাগত বৈষম্য, পুরুষবাচক শব্দের ব্যবহার বেশি দেখা যায়, যেমন সর্বনাম হিসেবে হি বা তিনি বেশি ব্যবহার করা হয়। আর কি আছে, ছবি বা অলঙ্করণের বৈষম্য, পাঠ্য বইয়ের ছবিতে ডাক্তার, বৈজ্ঞানিক, পাইলট বা মানে পুলিশ হিসেবে কী করা হয় পুরুষদের, এবং শিক্ষিকা, নার্স, গৃহিণী হিসেবে কী হয় নারীদের দেখানো হয়। চরিত্রের সক্রিয়তা, গল্পের প্রধান বা সাহসী চরিত্রগুলোকে সাধারণত ছেলেদের এবং নিষ্ক্রিয় বা সহায় সম্বলহীন চরিত্রগুলো কী করা হয় মেয়েদের মানে হয়ে উপস্থাপন করা হয় এটা। আর কাজের বন্টন, বইয়ের মানে উদাহরণে রান্না বান্না বা সেবামূলক কাজ নারীকে এবং অর্থ উপার্জন, ব্যবসা ও রাজনীতিকে পুরুষকে দেখানো হয়। এটা হচ্ছে কি হচ্ছে পাঠ্যক্রমের মানে বিভিন্ন বৈষম্য লক্ষ্য করা যায়, এটা পাঠ্যক্রমে লক্ষ্য করা যায়। আর কি আছে, ধারাবাহিক যৌন হিংস্রতার একটি সংস্থা হিসেবে প্রচার মাধ্যমের ভূমিকা আলোচনা করুন। সো প্রচার মাধ্যম অর্থাৎ গণমাধ্যমের ভূমিকা তো অবশ্যই রয়েছে। সো গণমাধ্যম সমাজে সচেতনতা ছড়ানোর পাশাপাশি ভুল মানে পরিবেশনের মাধ্যমে যৌন হিংস্রতা বাড়াতে তাতে পরোক্ষভাবে ভূমিকা রাখে। কেমন, সেটা হচ্ছে নারীর বাস্তবায়ন, বিজ্ঞাপন, চলচ্চিত্র ও মিউজিক ভিডিও নারীকে কেবল পণ্য বা যৌন আকর্ষণের বস্তু হিসেবে তুলে ধরা হয়। এটা একটা কিন্তু খারাপ দিক, তাই এটাই মানে কোশ্চেনটা ছিল যে ধারাবাহিক যৌন হিংস্রতার একটি সংস্থা হিসেবে প্রচার মাধ্যমের ভূমিকা। তো ভালো দিক খারাপ দিক সবই রয়েছে। আর কি আছে, হতাশাজনক সংবাদ পরিবেশন, যৌন নির্যাতনের সময় খবর পরিবেশনের সময় ভিকটিমের পোশাক বা চরিত্র হিসেবে নিয়ে প্রশ্ন তুলে পরোক্ষভাবে অপরাধীকে দোষণ করা হয়। আর সহিংসতার স্বাভাবিকীকরণ, সিনেমা ও নাটকে নারীর অনিচ্ছা সত্ত্বেও জোরপূর্বক প্রেম বা ট্র্যাকিং করাকে বীরত্ব বা ভালোবাসা হিসেবে উপস্থাপন করা হয়। আর কি আছে, সাইবার প্ল্যাটফর্মে পর্নোগ্রাফি, ইন্টারনেটে সহজ উপলব্ধ নগ্নতা ও বিকৃত পর্নোগ্রাফিক কন্টেন্ট তরুণদের মানসিকতায় কী করেছে যে বিকৃতি এনেছে। চলো তারপর পরবর্তী প্রশ্ন 5 নাম্বারের, যেটা রূপান্তরিত লিঙ্গ এবং তৃতীয় লিঙ্গের ধারণা সমূহের মধ্যে পার্থক্য মানে যেটা হচ্ছে তুলনা করতে বলছে। সো রূপান্তরিত মানে হচ্ছে ইংরেজিতে বললে এটা সহজ হবে যে ট্রান্সজেন্ডার, আর তৃতীয় লিঙ্গ হচ্ছে থার্ড জেন্ডার, এটা বললেই হয়ে যাবে। তো লিঙ্গান্তরিত মানে রূপান্তরিত লিঙ্গ কি, যাদের মানসিক লিঙ্গ পরিচয় তাদের জন্মগত জৈবিক যৌনতার সঙ্গে মিলে না, অর্থাৎ যে ছেলে হয়ে জন্মগ্রহণ করেছে কিন্তু ভিতরে একটা মেইলি ভাব, তাদের ক্ষেত্রে একটু উদাহরণস্বরূপ বলছি, এরকম একটা তারা হচ্ছে কি ট্রান্সজেন্ডার। আর তৃতীয় লিঙ্গ কি, পুরুষ বা নারী এই দুই চিরাচরিত ক্যাটাগরির বাইরে সমাজ ও আইনি স্বীকৃতি প্রাপ্ত লিঙ্গ পরিচয়, যারা জানো ট্রেনে বাসে দেখা যায় এদেরকে তৃতীয় লিঙ্গে, তো তারা হচ্ছে তৃতীয় লিঙ্গ। তারপর হচ্ছে পরিসর কি, এটি রূপান্তরিত লিঙ্গ কি, এটি একটি ব্যক্তিকেন্দ্রিক ও বৈচিত্র্যময় মনস্তাত্ত্বিক পরিচয়। আর এটি হচ্ছে তৃতীয় লিঙ্গ, এটি মূলত আইনি, সামাজিক ও সাংবিধানিক পরিচয় বা শ্রেণী। রূপান্তর, এটি পোশাক বা চিকিৎসার মাধ্যমে বিপরীত লিঙ্গে রূপান্তর হতে পারেন। এটি রূপান্তর বাধ্যতামূলক না, এটি সমাজের একটি মানে পৃথক লিঙ্গ পরিচয়। উদাহরণ, একজন পুরুষ মানসিকভাবে নিজেকে নারী মনে করতে পারেন। আর এটা কি, ভারতে হিজড়া সম্প্রদায় বা সুপ্রিম কোর্ট দ্বারা স্বীকৃত নালসা রায়ের থার্ড জেন্ডার। এটা এই 5টা তোমরা যদি লিখো 4টে মোটামুটি আর 2-1 লাইন অ্যাড করলে কিন্তু ফুল মার্কস পাবে। পরবর্তী প্রশ্ন 6 মার্কের মানে 6 নম্বরের, যেটা 5 মার্কের প্রশ্ন, যে কর্মক্ষেত্রে হিংস্রতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা আলোচনা করুন। কর্মক্ষেত্রে হিংস্রতার সংস্থা হিসেবে কর্মক্ষেত্রের ভূমিকা কি, কর্মক্ষেত্রে নারীদের স্বাবলম্বী করার স্থান হলেও কিছু অনভিপ্রেত মানে কারণে এটি হিংস্র ও শোষণের কেন্দ্রে পরিণত হয়। 1 নম্বর পয়েন্ট কি, ক্ষমতার অপব্যবহার, উচ্চ পদে আসীন পুরুষ সহকর্মী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নারী কর্মচারীদের উপর পদোন্নতির প্রলোভন বা চাকরি হারানোর ভয় দেখিয়ে মানসিক বা যৌন নির্যাতন চালায়। মজুরি অসমতা, একই কাজের জন্য নারী শ্রমিকদের মানে পুরুষদের তুলনায় কম বেতন দেওয়া, এটি একটি মানে কি প্রাতিষ্ঠানিক অর্থনৈতিক হিংসা। নিরাপত্তাহীন পরিবেশ ও অভিযোগ
সেলের অভাব। অনেক সংস্থা এগুলো একবার দেখে নেবে যে প্রিভেনশন অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট আইন অনুসারে ইন্টারনাল কমপ্লেন্টস কমিটি অর্থাৎ আইসিসি থাকে না, ফলে ভুক্তভোগী বিচার পায় না। আর কি আছে পয়েন্ট, মোটামুটি এগুলো লিখবে। একটা কথা বলে দিই যে এই যে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে এখানে, সেগুলো কিন্তু তোমাদের খুব সহজ সরল ভাষায় একদম প্রথাগত যে বইগুলো আছে সেগুলোর বাইরে গিয়ে অ্যান্সারগুলো করা রয়েছে। সেক্ষেত্রে কিন্তু তোমাদের পড়তে খুব সুবিধা হবে আশা করি, এবং তোমাদের এই লিখতে গেলে কিন্তু মাথায় খুব সহজে মনে আসবে। সো এগুলো দেখবে বইয়ের থেকে একটু কোশ্চেনগুলো হয়তো আলাদা হতে পারে, কিন্তু নিঃসন্দেহে অ্যান্সারগুলো লিখবে এবং বাস্তববাদী অ্যান্সার এবং খুব সহজ সরল ভাষায় কিন্তু উত্তরগুলো করা আছে। চলো আসো 7 নম্বর কোশ্চেন, যে নারী শিক্ষা ও সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা। খুবই গুরুত্বপূর্ণ, যদি গতবার না আসে তাহলে এবার আসার সম্ভাবনা খুব রয়েছে। 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম রূপকার ছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নারী শিক্ষা ও নারী মুক্তিতে তার অবদান অতুলনীয়। দেখবে যে আমার কোশ্চেনের উত্তরগুলো কিন্তু বেশিরভাগই একটা ভূমিকা, কয়েকটা পয়েন্ট এবং মোটামুটি একটা উপসংহার এভাবে দেওয়ার চেষ্টা করেছি। এভাবে তোমরা কিন্তু পরীক্ষাতেও লিখবে, যতটুকু বানিয়ে পারো বানিয়ে লিখবে, কোনো সমস্যা নেই, কিন্তু এভাবে লিখলে নাম্বার পাবে। কী করেছিলেন আমি জাস্ট পয়েন্টগুলো বলেছি। যে বাল্যবিবাহ রোধ, বিধবা বিবাহ, এটা জানো তোমরা যে 1956 সালে কঠোর সংগ্রামের মাধ্যমে তিনি বিধবা বিবাহ আইন এটা পাশ করেন এবং নিজের ছেলেকে বিধবার সাথে কী করেছিলেন, বিয়ে দিয়ে এটা তিনি প্রচলন করেছিলেন। আর কি, নারী শিক্ষার প্রসার তিনি অনুধাবন করেন। শিক্ষার আলো ছাড়া নারী মুক্তি অসম্ভব। তিনি ড্রিঙ্ক ওয়াটার বেথুন স্কুল প্রতিষ্ঠা করেন এবং নিজ খরচে 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, কে, বিদ্যাসাগর। আর বহু বিবাহ রোধ করেন। তৎকালীন সমাজে প্রচলিত কুলীন ব্রাহ্মণদের একাধিক বিবাহের কুপ্রথার বিরুদ্ধে তিনি জোরালো আন্দোলন গড়ে তোলেন। তারপরে চলে আসছি আমরা 8 নম্বরের প্রশ্নটা, যে সমাজ পরিবর্তনে শিক্ষকের ভূমিকা কী। একজন শিক্ষকের কী কী দায়িত্ব বা ভূমিকা রয়েছে, কি কুসংস্কার দূর করবেন তিনি অবশ্যই, তাহলে এই পয়েন্টগুলো তোমরা নিজে লিখতে পারবে। আর কি, আদর্শ রোল মডেল থাকবে তার দৃষ্টিভঙ্গি কেমন থাকবে, যার আচরণ সততা, যেগুলো দিয়ে কি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবেন, এর বানিয়ে লেখা যায়। সমতার শিক্ষাদান, সমতা বলতে তিনি ছেলে মেয়ে নির্বিশেষে সকলকে কী করবেন, সমান সুযোগ দেবেন। আর কি, সামাজিক সচেতনতা সৃষ্টি, লিঙ্গ সমতা, পরিবেশ রক্ষা, মানবাধিকারের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করে তুলবেন। চলো 9 নম্বর প্রশ্ন কি আছে, যে যৌন নির্যাতনের প্রতিরোধ এবং প্রতিকারের আইনি নির্দেশিকা উল্লেখ করুন। ভূমিকা, ভারতের নারীদের যৌন নির্যাতন থেকে সুরক্ষার জন্য একাধিক কঠোর আইন রয়েছে। কেমন, যে এই আইনগুলো তোমরা মনে রাখবে, যে POSH যেটা কর্মক্ষেত্রে যৌন হয়রানি আইন, কর্মক্ষেত্রে যদি কেউ যৌন হয়রানি হয়। পক্সো, অনেকে শুনেছো পক্সো আইন, যেটা হচ্ছে 18 বছরের কম বয়সী মেয়েদের সঙ্গে যদি কেউ যৌন নির্যাতন বা শোষণের হাত বাড়ায়, সেক্ষেত্রে কিন্তু এই আইনগুলো রয়েছে। IPC সেকশনের ধারাগুলো রয়েছে, নারীর শ্লীলতাহানি, ট্র্যাকিং, সাইবারের মাধ্যমে যৌন হয়রানির বিরুদ্ধে IPC সেকশন। আর বিশাখা নির্দেশিকা, অর্থাৎ সুপ্রিম কোর্ট দ্বারা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তার জন্য প্রণীত প্রারম্ভিক নির্দেশিকা, এটা হচ্ছে বিশাখা নির্দেশিকা। তো এইগুলো কিন্তু তোমরা একবার জেনে নেবে এই আইনগুলো। আর কি রয়েছে পরবর্তী, যেটা গ্রুপ C 10 মার্কের প্রশ্ন, এইগুলো দিলাম, এইগুলোই তোমরা পড়বে এবং খুব ভালো করে পড়বে, এর ভিতরে তোমরা কমন পাবে। তো চলো প্রথম প্রশ্ন কী আছে 10 মার্কের, যে ভারতীয় সমাজে সমাজের পটভূমিকায় জাতি ব্যবস্থা, শ্রেণী, ধর্ম, নিকুলগত সচেতনতা ও শারীরিক প্রতিবন্ধকতার পরিপ্রেক্ষিতে সাম্য ও ন্যায় ধারণাটি বিবৃতি করুন। সাম্য এবং ন্যায়, সেই ধারণাটা বিবৃতি করুন। তোমাদের একবার জাস্ট আমি পড়িয়ে দিচ্ছি, তার আগে বলে দিই যেখানে কটা প্রশ্ন রয়েছে তোমরা দেখে নাও। মোটামুটি যে 10 মার্কের প্রশ্ন, সেটা কিন্তু আমি মাত্র সিলেক্ট করেছি হচ্ছে 3টে। তো তোমাদের মনে হতে পারে যে 3টে থেকে কি আসবে, তোমরা একটু পড়ে যাও, যদি প্রয়োজন হয় আমি 2-1টা আরও প্রশ্ন দেবো। এই 3টে প্রশ্ন তোমরা পড়ে যেও, কিন্তু অনেক সময় বলি যে 5 মার্কে কিন্তু কোশ্চেন কিন্তু 10 মার্কে আসতে পারে, বা 10 মার্কের প্রশ্ন কিন্তু কয়েকটা 5 মার্কে আসতে পারে। তো এই ভিডিওটা তোমরা 2বার, 1বার, 3বার, যতবার পারবে তোমরা বারবার দেখে যেও, এবং কিন্তু তোমরা আশা করি একটা ভালো মার্কস তোমরা পাবে। তো চলো এটার উত্তরটা বলি। সূচনা, ভারতীয় সমাজ অত্যন্ত বৈচিত্র্যময় এবং একই সাথে জটিল ও বহুস্তরীয়ভূত। ভারতের সংবিধানে প্রতিটি নাগরিকদের জন্য সাম্য এবং ন্যায় এর মৌলিক অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু বাস্তব সামাজিক প্রেক্ষাপটে জাতি, শ্রেণী, ধর্ম, নৃগোষ্ঠী এবং শারীরিক প্রতিবন্ধকতার বৈষম্যের দেওয়াল তৈরি করে। সাম্য ও ন্যায় এ ধারণার পার্থক্য কী, যে সাম্য হচ্ছে বৈষম্যহীনভাবে সমাজের প্রতিটি মানুষকে সমান সুযোগ এবং অধিকার প্রদান করা, যেমন সকলকে একই নিয়মে পরীক্ষা দেওয়া। ন্যায় কি, ন্যায় হচ্ছে ইকুয়ালিটি, যেটা সুযোগের
বা নিরপেক্ষতা নিশ্চিত করতে যার যতটুকু প্রয়োজন তাকে সেই অনুযায়ী বিশেষ সাহায্য বা সুযোগ দেওয়া, এটা হচ্ছে ন্যায় বা ইকুইটি। তো ইকুয়ালিটির ইকুইটির মধ্যে এটুকু হচ্ছে পার্থক্য। যেমন দৃষ্টিহীন পরীক্ষার্থীকে পরীক্ষা অতিরিক্ত সময় এবং স্ক্রাইব দেওয়া। তারপর হচ্ছে বিভিন্ন সামাজিক পটভূমিকায় সাম্য ও ন্যায়, জাতি বৈষম্য, যে ভারতে প্রাচীন কাল থেকে জাতপাত এবং অস্পৃশ্যতার কারণে নিম্ন বর্ণে যারা এসসি এসটি ওবিসি মানুষ কী হচ্ছিল, শোষিত হয়েছে। সংবিধানের 17 নং অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূর করা হয়েছে। এছাড়া পিছিয়ে পড়া সম্প্রদায়কে মূল স্রোতে আনতে সংরক্ষণ ব্যবস্থা বা রিজার্ভেশন চালু করা হয়েছে। এটা কি হয়েছে, এটা একটা কিন্তু ইকুইটির বা ন্যায্যতা, যেটা বলা হয় ন্যায় থেকে ইকুইটি, তো এটার কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ। আর কি রিজার্ভেশনটা তাহলে ন্যায়ের উদাহরণ। আর শ্রেণী, ধনী ও দরিদ্রের মধ্যবর্তী অর্থনৈতিক ব্যবধান দূর করতে বিনামূল্যে বাধ্যতামূলক শিক্ষা আইন বা RTE অ্যাক্ট 2009, খাদ্য নিরাপত্তা এবং স্কলারশিপের মাধ্যমে দরিদ্র শ্রেণীর সন্তানদের ন্যায়ের সুযোগ নিশ্চিত করা হচ্ছে। ধর্ম এবং নিকুলগত সচেতনতা, সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় এবং আদিবাসী জনগোষ্ঠীর সুরক্ষার সংবিধানে 25 থেকে 30 নং অনুচ্ছেদে ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতার অধিকার দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন কি পয়েন্ট, শারীরিক প্রতিবন্ধকতা, যারা হচ্ছে RPWD অ্যাক্ট 2016 অনুসারে বিশেষ চাহিদা সম্পন্ন যারা রয়েছে শিশু, তাদের কী হচ্ছে ইনক্লুসিভ এডুকেশন বা অন্তর্ভুক্তিমূলক যে শিক্ষা, তারপর বিশেষ পরিকাঠামো এবং চাকরিতে একটা যে বিশেষ পার্সেন্টেজ সেটা কিন্তু কী হয়েছে রাখা হয়েছে। যদি পার্সেন্টেজটা অনেক সময় রোস্টটা চেঞ্জ হয়ে কম বেশি হতে পারে। তবে তারপর রয়েছে উপসংহারটি লিখবে যে কেবল কাগজ কলমে সাম্য প্রতিষ্ঠা করলেই বৈষম্য মিটবে না, বাস্তবে পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে আনতে ন্যায্যতা ইকুইটির প্রয়োগ করতে হবে। ফলে ভারতের একটি প্রকৃত গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠবে। 2 নম্বর 10 মার্কের প্রশ্ন, নারী শিক্ষা ও ক্ষমতায়নের উপর ভারতবর্ষের বিভিন্ন কমিশন এবং কমিটির ভূমিকা আলোচনা করুন। বিভিন্ন কমিশন হয়েছিল এবং কমিটি হয়েছিল জানো তোমরা। সো একবার জাস্ট বলে দিয়ে এগুলো যে কমিশন এবং কমিটির ভূমিকা কী কী কমিটি হয়েছিল, দুর্গাবাই দেশমুখ কমিটি, তারপর হচ্ছে হংস মেহতা কমিটি। এগুলো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে পড়তে পারো, বা তোমাদের যে কোনো বই থেকে কিন্তু চাইলে এগুলো পড়ে নিতে পারো। আর কি রয়েছে যে এগুলো একবার দেখে নিও, আমি জাস্ট সবগুলো বলছি না। কোঠারি কমিশনের মধ্যে কোঠারি কমিশন কী হয়েছিল, নারী শিক্ষা যেটা 64 থেকে 66, নারী শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূল চাবিকাঠি হিসেবে চিহ্নিত করে পরে আর কি হয়, আগামী 20 বছর ছেলে মেয়েদের শিক্ষার হারের ব্যবধান শুনে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা ধার্য করে। সো এগুলো একবার দেখে নিও। আর কি 3 নম্বর প্রশ্নটা বলে দিচ্ছি সর্বশেষ 10 মার্কের, যে স্বাধীনতার পর থেকে বিদ্যালয় পাঠ্যক্রমে পরিকাঠামোগত লিঙ্গবোধের নির্মাণ সম্পর্কে আলোচনা করুন। ডিসকাস দ্য কনস্ট্রাকশন অফ জেন্ডার ইন স্কুল কারিকুলাম ফ্রেমওয়ার্ক সিন্স ইন্ডিপেন্ডেন্স। সূচনা হচ্ছে 1947 সালের ভারত স্বাধীন হওয়ার পর শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন আনা হয়, কিন্তু পাঠ্যক্রমে কীভাবে লিঙ্গকে নির্মাণ করে বা তুলে ধরে তা নিয়ে সময়ের সাথে সাথে চিন্তাধারার ব্যাপক পরিবর্তন ঘটেছে। কি করবে যে স্বাধীনতার পর পাঠ্যক্রমের লিঙ্গবোধের বিবর্তন, এগুলো পরপর এগুলো পয়েন্টগুলো দেবে, তাহলে কিন্তু তোমরা একটা ভালো মার্কস পাবে। কি দেবে, স্বাধীনতা পরবর্তী প্রাথমিক পর্যায়, এই সময়ে পাঠ্যক্রমে ঐতিহ্যবাহী লিঙ্গভিত্তিক ভূমিকা জোরদার ছিল। ছেলেদের বিজ্ঞান, গণিত, শরীরচর্চার, মেয়েদের গার্হস্থ্য বিজ্ঞান, সেলাই, সঙ্গীতে উৎসাহিত করা হতো। কোন সালে, 47 থেকে 70। তারপরে সমতার সূচনা পর্যায়ে মোটামুটি সমতা আনার চেষ্টা করছে কখন, 1986 সালে জাতীয় শিক্ষানীতি NEP, যেটা হচ্ছে NPE ন্যাশনাল পলিসি অন এডুকেশন, পাঠ্যক্রমে নারী পুরুষের সমতা নীতি অন্তর্ভুক্ত করে এবং উভয় লিঙ্গের জন্য একই পাঠ্যক্রম চালু করা হয়। এটা হচ্ছে 80 দশক হয়েছিল। তারপর কি 2005 সালে ফ্রেমওয়ার্কে কী করা হয়েছিল NCF-এ, যে পাঠ্যক্রমে লিঙ্গ রোধ ও পুনর্নির্মাণ একটি বৈজ্ঞানিক বৈপ্লবিক পদক্ষেপ নেয়। চিরাচরিত চরিত্র ভেঙে পাঠ্য বইয়ে নারী বিজ্ঞানী, নারী ক্রীড়াবিদ ও পুরুষ রাঁধুনির উদাহরণ আনা হয় এবং লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহার করা হয়। পরবর্তী কি, প্রচ্ছদ পাঠ্যক্রম কী হচ্ছে, শুধুমাত্র লিখিত পাঠ্য বই নয়, বিদ্যালয়ের প্রতিদিনের আচরণ ও লিঙ্গ বোধ তৈরি করা হয়। কাজের বন্টন, শ্রেণীকক্ষে পরিষ্কারের কাজে মেয়েদের এবং ভারী আসবাবপত্র সরানোর কাজ ছেলেদের দেওয়া। আর কি, যে খেলাধুলা, ছেলেদের ফুটবল, ক্রিকেট এবং মেয়েদের খো খো বা ব্যাডমিন্টন খেলতে উৎসাহিত করা। উপসংহার, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত
বিদ্যালয় পাঠ্যক্রমে লিঙ্গবোধের নির্মাণ ঐতিহ্যবাহী বৈষম্য হিসেবে আধুনিক শিক্ষা লিঙ্গ সমতার দিকে অগ্রসর করে। সো এই ছিল তোমাদের যে ফোর্থ সেমিস্টারের একটা সাজেশান 1.4.6 যেটা, তো সেটা যা দিলাম 2, 5, 10 এগুলোই তোমরা পড়বে, এর বাইরে কিছু পড়ার প্রয়োজন নেই, এখান থেকে তোমরা 100% কমন পাবে। তবে যেটা বললাম যে 5-এর কোশ্চেন হয়তো 10-এ আসতে পারে বা 10-এর কোশ্চেন 5-এ আসতে পারে 2-একটা, কিন্তু বাকি 2 মার্ক বা ম্যাক্সিমাম ক্ষেত্রে সবই কমন আসে, বাইরে থেকে কোনো প্রশ্ন একটাও আসে না। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর পরবর্তী ভিডিওগুলো একটু বেটার করার চেষ্টা করব। সময়ের অভাবে সেভাবে পড়ানো যাচ্ছে না বা সময় করা যাচ্ছে না, তারপরেও তোমাদের ডিমান্ড ছিল বলে আমি পরপর ভিডিওগুলো আনার চেষ্টা করছি। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।